আপনি তো সুনিতা হাজরা। আমি শুনেছি যে আপনি কত সালটা ভুলে গেছি, কিন্তু আপনি এভারেস্ট বিজয়ী। হ্যাঁ, কত সালে আপনি এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন? 2016 সালে। 2016 সালে। আর আপনার একটু এই যে পাহাড়ে ওঠার নেশা, এটা কি আপনার ছোট বয়স থেকেই ছিল? ছোট বয়স থেকে এটা হচ্ছে, হ্যাঁ সেই হিসেবে বলতে গেলে ছোট বয়স থেকেই। আমার বড় হওয়া হচ্ছে বসিরহাটে, এবং বসিরহাট থেকে একটু ভেতরের দিকেই হসপিটাল কোয়ার্টার্সে। বাবা যেহেতু হসপিটালে চাকরি করতে, তো ছোটবেলা থেকে খেলাধুলা করতাম। সেই হিসেবে মানে খেলাধুলা করতে করতেই আমার ট্রাভেলার্স গিল্ড, আমার মাদার ক্লাব বসিরহাটে, ওই ক্লাবের সঙ্গে আমি প্রথম রক ক্লাইম্বিং কোর্স করি। তখন সম্ভবত আমি 7 কি 8-এ পড়ি, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এবং সেখানে গিয়ে স্যারদের কথা শুনে আমার ভীষণ ভালো লাগে। এবং এটা যে একটা মানে লড়াই, সব খেলাতেই একটা লড়াই থাকে, হার জিত থাকে, কিন্তু এই খেলাটার মধ্যে কোনো হার জিত নেই। প্রকৃতির কাছে নতজানু হয়ে যেতে হয়। সেই হিসেবে স্যারদের কাছে এক্সপিডিশনে গল্প শুনে আমার সেই মানে আগ্রহটা তৈরি হয়। এবং বলতে গেলে আমি খুব তাড়াতাড়ি চাকরিতে যাই, নার্সিং ট্রেনিংয়ে যাই পাহাড়ে যাব বলেই। কারণ আমাদের আর্থিক সচ্ছলতা অত বেশি ছিল না, যার জন্য নিজের খরচ নিজেকেই জোগাড় করতে হবে, সেটা আমি ছোটো বয়সেই বুঝে গেছিলাম। এবং চাকরিতে জয়েন করার পর আমি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করি দার্জিলিং HMI থেকে, এবং ওখান থেকে আমি অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করি। বেসিক্যালি এই কোর্সগুলো আমি করি এই জন্য যে আমি 1 মাস পাহাড়ে থাকতে পারবো সেই জন্য। এবং এই পাহাড়ে থাকার নেশাতেই আমি সার্চ অ্যান্ড রেস্কিউ করি কোর্সটা, ওটা 1998 সালে NIM থেকে উত্তরকাশী। আচ্ছা। এবং এইভাবে কোর্স করা, এক্সপিডিশনে যাওয়া, এবং বিভিন্ন ট্রেক করা, এই করতে করতে আমি কখন মানে কি বলবো, মানে পাহাড় প্রেমী হয়ে পড়েছে আমার নিজের অজান্তেই। তো সেইভাবেই শুরু আর কি আমার। বেশ। এই যে এভারেস্টে আপনি চড়বেন, এভারেস্টকে জয় করবেন, এইটা প্রস্তুতি নিতে কতটা সময় লেগেছিল? এটা দেখুন, যারা পাহাড়ে যায় এবং এক্সপিডিশন করে, যেমন যারা প্লেয়ার তাদের কাছে অলিম্পিক একটা স্বপ্ন, যারা ফুটবল খেলে তাদের সবারই একটা স্বপ্ন থাকে না, তেমন যারা মাউন্টেনিয়ারিং করে তাদের কাছে একটা স্বপ্ন থাকে এভারেস্ট, মানে বলবো না আমি এভারেস্ট জয় করাটা যায় না এভারেস্টকে। আচ্ছা। আর নতজানু হয়ে আমার নিজস্ব একটা উপলব্ধি, তার কাছে নতজানু হয়েই যেতে হয়, তার বিশালতার কাছে আমরা অতি নগণ্য। এবং সেরকম একটা স্বপ্ন ছিল। এভারেস্ট অভিযানটা ভীষণ একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং সেই সময় ইন্ডিভিজুয়াল কেউ এভারেস্ট যেতে পারতো না। কিন্তু মানে তারপরে যখন এজেন্সি মারফত চালু হয়, মানে তখন আর কি এভারেস্ট অভিযানে যাব, সুযোগ পাবো, এটা একটা আমার কাছে স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন দেখতাম আমি। তো স্বপ্ন না দেখলে তো স্বপ্ন পূরণ হবে না। তাই, এবং নিজেকে তৈরি করা সেই জায়গায়। আমি আমার 2 সালে বিয়ে হয়, 2005 সালে আমার ছেলে হয়, এবং 4 সাল থেকে আমি পুরো ডিটাচ পাহাড় থেকে ছিলাম 9 বছর। আমার বাচ্চার ক্লাস 2-এ যখন পড়ে, তখন একটা ওয়াইসডি, আমাদের যুব কল্যাণ দপ্তর একটা লেটেস্ট এক্সপিডিশন অর্গানাইজ করে, এবং আমি মানে বাড়িতে ইচ্ছা প্রকাশ করি ওই এক্সপিডিশনে পার্টিসিপেট করার। অ্যাকচুয়ালি ওটা সিলেকশনের ব্যাপার ছিল। তারপরে আমি প্রথম আমার ছেলেকে জিজ্ঞাসা করি যে আমি যদি 1 মাস না থাকি ওর কোনো অসুবিধা হবে কি না। ও তখন ক্লাস 2, এবং ওর জীবন ঘিরে আমি আর কি, মানে ওর ঘুমের থেকে ওঠা থেকে স্কুলে যাওয়া নেওয়া সব কিছু, এবং বাড়ির যাবতীয় কাজ সব আমি নিজে একা হাতেই করতাম। তো যখন ও বললো হ্যাঁ কোনো অসুবিধা হবে না, আমি পারবো একা থাকতে, এবং আমার হাজব্যান্ড অবশ্যই, মানে এই দুজন আমাকে এত সাপোর্ট করেছে যে আমি যখন সিলেকশন হই, মনিরাম এক্সপিডিশন ছিল একটা লেটেস্ট এক্সপিডিশন, আমি 9 বছর পর আবার মাউন্টেনিয়ারিং শুরু করি, এবং সামিট হয় আমাদের টিমের 10 জন মেম্বারের মধ্যে আমরা 8 জন সামিট করি। এবং তারপরে আবার আমি 2013 সাল, ওটা 12 সাল ছিল, 2013 সালে আমি IMF, যেটা ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের একটা কোর্স হয় ক্লাইম্বাথন, তো সেখানে পার্টিসিপেট করি। তো এইভাবে যখন আবার শুরু করি, তখন আবার এভারেস্ট এক্সপিডিশনের যে সুপ্ত বাসনাটা আবার জাগ্রত হয়,
এবং আমার হাজব্যান্ড বলে ঠিক আছে তুমি যাও, কারণ অনেকটা আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য খরচটা অনেক বেশি। তো যাই হোক সেই রাজি হয় এবং আমরা প্রস্তুতি নিতে শুরু করি আর্থিকভাবে এবং মানসিক এবং শারীরিক সবটাই লাগে। তো সেইভাবে আর কি আবার শুরু হয় এবং 14 সালে আমি প্রথম এভারেস্ট এক্সপিডিশনে যাই। সেবার আমাদের একটা ইনসিডেন্ট হয় আর কি এভারেস্টে, 16 জন শেরপা এক জায়গায় দাঁড়িয়ে মারা যায় এবং পুরো ক্যান্সেল হয়। সারা বিশ্বের মানে বিখ্যাত বিখ্যাত পর্বতারোহী সব বাড়ি ফেরে অধরা স্বপ্ন নিয়েই আর কি। এবং 15 সালে আমরা আবার যাই, কারণ নেপাল সরকার একটা অনেক টাকার একটা রয়্যালটি দিতে হয় এভারেস্ট এক্সপিডিশনের জন্য এবং এই খরচটা অনেক বেশি, অনেক মানে একটা আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার। তো 15 সালে আমরা আবার যাই, ওটা রয়্যালটিটা নেয় না। নেপাল সরকার বলেছিল যেহেতু হয়নি, এটা আগামী 5 বছরের মধ্যে ক্লাইম্বাররা আবার ক্লাইম্ব করতে পারে। তো 15 সালে আমরা সবাই জানি যে আপেক সিন্ধুপালচক, এবং আমরা সেখানে আমি একদম অ্যাভালাঞ্চের পড়ে চাপা পড়ে গেছিলাম। ওখান থেকে ভেবেছিলাম আর যাব না। চোখের সামনে আগে গত বছর ছিল 16 জন শেরপার মৃত্যু, 15 সালে 22 জনের মৃত্যু চোখের সামনে দেখেছি এবং ব্যাক করি। ওখান থেকে বলি আমি আর আসবো না মানে এভারেস্ট এক্সপিডিশনে। কিন্তু পাহাড়ের নেশা একটা বিভৎস একটা নেশা, মানে একটা এটাকে চেপে রাখা যায় না। আবার 16 সালে যখন নেপাল বলল যে যারা ক্লাইম্বিং করতে এসেছিল যেহেতু আর্থকোয়েকে হয়নি এবং পুরো দুটো এক্সপিডিশনই শুরুতেই শেষ, মানে একটা অলিম্পিকের যদি বলা হয় শুরুতেই মানে ট্রায়ালের আগেই যদি ধ্বংস হয়ে যায় সেরকম পরিস্থিতি এভারেস্ট বেস ক্যাম্পেই হয়েছিল। এবং নেপাল সরকার আরও কিছু অর্থের বিনিময়ে বলে যে আবার আমরা যেতে পারবো। তো এটা যখন শুনি আমি আবার যাই 16 সালে। আমার টিমে 3 জন পুরুষ আর আমি একা মহিলা, 3-4 জন আমরা ছিলাম এবং সেটাই আমার একটা এক্সপিডিশন 16 সালে। সেবারে আপনি এভারেস্টে পৌঁছলেন? হ্যাঁ, কিন্তু ফেরার সময় আমাদের একটা ইনসিডেন্ট হয়। আমার সঙ্গে আমার সহযাত্রী যারা আমার কো ক্লাইম্বার সহ অভিযাত্রী 3 জন পুরুষ, 3 জনই মারা যান। আমাকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছিল আমার হাজব্যান্ডকে 21শে মে 2016 রাত 10:30টায়, শি ইজ নো মোর, নেপাল থেকে, কাঠমান্ডু থেকে, ট্যুরিজম অফিস থেকে একদম অ্যানাউন্স। কারণ ওরা অ্যাজাম্পশন করেছিল উইদাউট অক্সিজেন, উইদাউট শেরপা, উইদাউট শেল্টার কেউ এত ঘন্টা ওই 1.5 জন বলে অ্যাকচুয়াল 1.5 জনে বেঁচে থাকতে পারে না। কিন্তু আমি লড়াই করে গেছি। আমাকে সবসময় মনে হচ্ছে যে আমাকে বাঁচতে হবে, আমার বাড়িতে ফিরতে হবে। এই ইচ্ছা, এই মনের জোরটাই আমাকে বাঁচাতে সাহায্য করেছে। আমি কখনোই ভাবিনি আমি মারা যাচ্ছি, সবসময় ভেবেছি আমাকে বাঁচতে হবে। এবং যেটা না বললেই নয়, আমার এই জীবনদানের প্রতি একজনের বিশেষ ভূমিকা আছে, মানে তার জন্যই আমি আজকে এখানে। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ ক্লাইম্বার লেসলি জন বিন্স। সে ক্লাইম্ব করতে যাচ্ছিল পরের দিন, কারণ এভারেস্টে রাত্রিবেলায় আমরা ক্লাইম্বিং শুরু করে পরের দিন গিয়ে সামিট করি। তো তখন আমার হাতে ফ্রস্ট বাইট, আমি অচৈতন্য অবস্থায়, রাত হয়ে গেছে, অক্সিজেন শেষ, শেরপা নেই। তো আমি বাঁচার চেষ্টা করছি। আমি প্রত্যেক ক্লাইম্বারকে বলেছিলাম যারা নেক্সট ডে সামিট করবে তারা উপরে উঠছিল, আমি নামছিলাম। তো অক্সিজেন চাইছিলাম সবার কাছেই। ওখানে কেউ কাউকে অক্সিজেন দিতে পারে না, মানে দিতে পারে না এই জন্য, দিলে সেই মারা যাবে, সবার লিমিটেড অক্সিজেন। তো আমি তাকে বলেছিলাম, লেসলিকে, আমি তার নামটা পরে জেনেছি, যে আমাকে অক্সিজেন দিতে, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, আমি বাঁচতে চাই। তো লেসলি আমাকে অক্সিজেন দেয়। তার মনে হচ্ছিল যে এভারেস্ট জায়গায় থাকবে, এভারেস্টের আমি নেক্সট ডে আসতে পারবো, কিন্তু এই ইন্ডিয়ান লেডিকে আমি যদি না বাঁচাই এ মারা যাবে এখানে। এবং সে আমাকে অক্সিজেন দান করে, আমাকে রেস্কিউ করে। আমার সঙ্গে আমার আর এক সহযাত্রী ছিল, তাকেও। কিন্তু লাস্ট অবধি আমি সারভাইভ করি লেসলির সহযোগিতায়। তো তারপরে তো একটা আর কি গল্প এটা, যে আমার সারভাইভটা, যেহেতু আমার কাছে অনেক ইন্টারভিউ, অনেক মিডিয়া, অনেক প্রিন্ট মিডিয়ার লোক এসেছিল, তাদের এটাই বক্তব্য যে আমি ওই অল্টিটিউড থেকে 8400 মিটার থেকে একা কিভাবে সারভাইভ করলাম, এটাই তাদের কাছে আসল গল্প। মানে আমি সামিট করেছি কি করিনি সেটা পরের কথা, কারণ এই সামিট নিয়ে একটু বিতর্ক রয়েছে, যেহেতু সামিটের আমার ছবি নেই সেই জন্য। কিন্তু আমি সামিট করেছি। আমার কাছে তখন ওই ছবি তোলা মনে হচ্ছে যে ছবি তুলতে গেলে আমি ছবি হয়ে যাব। আমি 1 মিনিট ওখানে ওয়েট করিনি, আমি সামিট করেছি, দেখেছি, নেমে এসেছি।
আর বাকি সব তথ্য আমার কাছে রয়েছে, শুধু ছবিটা বাদে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার সার্ভাইভ করাটা, এবং বিশেষ করে সামিটের পর ওই অল্টিটিউড, এটা আমার একটা জীবনের বিশাল একটা জার্নি। এটাই গল্প। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো লাগলো। তাহলে ওই শেষ কথা, যে একটা কথাই আছে না, রাখে হরি মারে কে, একদম একদম। আর আপনার ছেলে যে মাকে ফিরে পাওয়ার মানসিক ইচ্ছা, এবং আপনার বেঁচে থাকার ইচ্ছা, এবং একজন মানুষের মানবিক হয়ে ওঠা, এইটা আপনাকে বাঁচতে সাহায্য করেছে। হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড আমাকে আর লেসলিকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছে। ওকে এভারেস্ট জয় না করে ওকে এভারেস্ট হিরো মানা হয় এই মানবিকতার জন্য। একদম একদম। এবং বাকিংহাম প্যালেস, মানে রানী এলিজাবেথের থেকে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন ডিউ টু আমাকে মানে রেস্কিউ করার জন্য। আর আপনি যেটা বললেন, এটা আপনি আমার অজান্তেই বললেন যে আমার ছেলের জন্য আমি এখানে বেঁচে এসেছি। অ্যাকচুয়াল তাই, মানে আমার ছেলে সারাদিন শুনছে মিসিং মিসিং। যখন 10:30টার খবরটা আসে আমার হাজব্যান্ডের কাছে, নেপাল সরকার থেকে জানানো হয় শি ইজ নো মোর, তখন আমার হাজব্যান্ড ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে বলেছে, একেবারে তো বলতে পারছে না মা মারা গেছে, মা ফিরলে না ফিরলে কি হবে। ওকে বলেছিল যে মা যদি না ফিরে তুই আমি চালিয়ে নিতে পারবো, মারা যাওয়া গেছে এইসব বলেনি। তখন ও বলেছিল, চিৎকার করে বলেছিল, মিসিং মানে এন্ড নয়, মা ঠিক ফিরে আসবে। আর ঠিক সেই সময় আমি লড়াইটা করছি। বাহ, দুর্দান্ত একটা গল্প শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন। এবং ছেলেকে কি আপনার মতো করার? না, ও ছোটবেলা থেকে খেলাধুলা করতো, কিন্তু ওর খেলাধুলার প্রতি থেকে গল্পের বইয়ের প্রতি প্রচুর নেশা। ও এখন ইঞ্জিনিয়ারিং করছে, আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। বেশ, খেলাধুলার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ।